হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। বন্ধুরা, অনেক অনেক দিন পর আবার ভিডিও করতে বসলাম তোমাদের জন্য এবং আমার নিজের জন্য অবশ্যই। গত সপ্তাহে জানো আমি বলেছিলাম যে বন্ধুরা আগামী দিন 7 মতো একটা সপ্তাহ আমি থাকবো না, তাই কোনো রকম কোনো ভিডিও আপলোড দিতে পারবো না। তো লাস্ট আমি একটা একটা স্টকের অ্যানালাইসিস করেছিলাম এবং সেটা নিয়ে আমি আমার ভিউটা তোমাদেরকে জানিয়েছিলাম। আমি বলেছিলাম যে এটা আমি এই দিয়ে যাচ্ছি, এক সপ্তাহের মধ্যে হয়তো একটা ভালো মুভমেন্ট এই স্টকটা দিতে পারে বা দেবার সম্ভাবনা আছে। তো আমি সেখানে আলোচনা করেছিলাম এবং অ্যানালাইসিস করে বলেছিলাম যে কীভাবে সেই স্টকটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, ভোল্টাস। ভোল্টাস স্টকটা আমি দিয়েছিলাম, অ্যানালাইসিস করেছিলাম। তো আমার ভিউটাও জানিয়েছিলাম এবং আমার এসএল কোথায় হবে, আমার টার্গেট কীরকম হওয়া উচিত। এবং আমি এও বলেছিলাম, একবার একটা শটও আমি দিয়েছিলাম যখন খুব ভালো মুভমেন্ট করছিল। আমি বলেছিলাম যে যদি দেখা যায় এন্ট্রি নেওয়ার সাথে সাথে, আমি যেভাবে ট্রেড করি বন্ধুরা, আমি বারবার বলেছি যে যদি দেখা যায় যে মানে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই যদি মানে স্টক আমার টার্গেট দিয়ে দেয় দিনের দিন, তাহলেও আমি এক্সিট করে যাব। কিংবা দু একদিনের মধ্যে যদি দেখা যায় মিনিমাম 4-5% দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে, তাহলেও আমি বুক করে নেবো। আমি যে একেবারে শেষ আমার যেখানে মানে টার্গেট লেভেল আছে, সেই টার্গেট লেভেল পর্যন্ত আমি কিন্তু ওয়েট করব না। বাফারিংয়ের জন্য আমি 2-4-5 টাকা কখনো কখনো ছেড়ে দিই, ঠিক আছে? মোটামুটি আমি যদি দেখি, আমি ধরো সুইং ট্রেড করছি, সুইং ট্রেডের জন্য আমি একটা স্টকে এন্ট্রি নিচ্ছি। আমি যদি দেখি স্টকটা 1 থেকে 15 দিনের মধ্যে মোটামুটি মানে যেদিনকে এন্ট্রি নেবো তার থেকে 15 দিনের ভেতরে আমি যদি দেখি স্টকটা আমাকে 3-4-5% প্রফিট দেখাচ্ছে, তাহলে অবশ্যই সেই স্টকটাতে আমি অবশ্যই এক্সিট করব, প্রফিট বুক করব। কারণ আমি আর বেশি প্রফিটের জন্য বসে থাকবো না। একটা ইনভেস্টমেন্টে, একটা ট্রেডিংয়ে যা আমি ইনভেস্ট করব, আমি যদি মোটামুটি 15 দিন থেকে 1 মাসের ভেতরে 5-6% পেয়ে যাই, 3 থেকে 6% পেয়ে যাই, তাহলে আই থিঙ্ক ইটস এনাফ, যথেষ্ট, অনেক বড় প্রফিট। কারণ সারা বছরে যদি আমি এইভাবে কন্টিনিউ মানে কনসিস্টেন্টলি প্রফিট করতে থাকি, তাহলে বুঝতেই পারছো মানে 30-35-40% আমার প্রফিট বেরিয়ে আসবে পার ইয়ার, প্রতি বছর। সুতরাং এনাফ, যথেষ্ট। তো আমি সেটাই করি, আমি তোমাদেরকে বলেও রেখেছি এর আগে। তাই জন্য আমি বলি কি, তোমরা যারা শিখছো আমার সাথে সাথে ভিডিও, আমার ভিডিওটাকে তোমরা ফলো করছো, যারা পছন্দ করছো, লাইক করছো, কমেন্ট করছো, তাদেরকে আমি কী বলেছি যে তোমরা নিজেরাও চেষ্টা করবে এবং নিজেরা বোঝার চেষ্টা করবে কোথায় এসএল নেওয়া দরকার, কোথায় কীভাবে কতটা তোমরা এসএল সহ্য করতে পারবে, লস সহ্য করতে পারবে, সেখান পর্যন্ত এসএল নেওয়া, তারপর কীভাবে টার্গেট নেবে, কতটা বাফারিং দিতে হয়। অনেক সময় আমি এগুলো কিন্তু আলোচনা করেছি, স্টকগুলো যখন আমি অ্যানালাইসিস করি সে সময় কিন্তু আমি আলোচনা করেছি এবং আগামী দিনে যত স্টক নিয়ে আলোচনা করব, আমি আমার ভিউটা তোমাদের জানাবো, অ্যানালাইসিস করবো, জানাবো। আমি অবশ্যই বারবার একই কথা বলবো, নিশ্চয়ই বলবো। এই পুরো ভিডিওটাই যে কনসেপ্ট দেখছো বন্ধুরা, এই কনসেপ্টটা পুরোটাই লার্নিং পারপাসে, অন্য আর কিচ্ছু না, কোনো রেকমেন্ডেশন না, কোনো টিপস ওয়াইডেড না, কিচ্ছু না। তো যাই হোক, আমি এবার বলি তোমাদের যে আমি এই যে 7 দিন ছিলাম না, আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদের সকলের কাছে বন্ধুরা আমি ক্ষমা প্রার্থী। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, তো আমি জানি হয়তো হাজার হাজার ভিউয়ার্স বা হাজার হাজার সাবস্ক্রাইবার আমার না হলেও, আমার চ্যানেলে 2-1 জন হলেও যারা আছেন অপেক্ষা করেন আমার ভিডিওর জন্য, আমি জানি। সেটা আমার সত্যি খারাপ লেগেছে, বাট কিছু করার ছিল না, যার জন্য আমি বলেই গিয়েছিলাম। তবে যারা যারা আমার ওই ভোল্টা স্টকটাকে ফলো করেছিলে, যারা লক্ষ্য করছিলে রানিং মার্কেটে, লাইভ মার্কেটে, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমরা দেখেছিলে কীরকম পারফরমেন্স করেছে স্টকটা। হয়তো এখান থেকে, এই ভিডিওটা থেকে কিছু কিছু তো নিশ্চয়ই হয়তো শিখতে পেরেছিলে। তো যাই হোক, তো আমি নিজেও শিখছি। তোমরাও যাতে ভিডিও দেখে কিছু শিখতে পারো, সেটার জন্য আমার এই চেষ্টা, আর কিছুই না। আর বন্ধুরা, যখন এরকম মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে, আমি কোনো ভিডিও আপলোড দিতে পারবো না, জানবে কিছু না কিছু প্রবলেম অবশ্যই আছে, যার জন্য আমি আসতে পারিনি, কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। তো এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার একটু কাজের প্রবলেম হয়, যার জন্য আমি রেগুলার ভিডিও করে উঠতে পারি না। আর তোমরাও কমেন্ট করে জানাও, যদি কমেন্ট করে জানাও তাহলে আমারও একটু এনার্জি আসবে যে ঠিক আছে চলো, অনেকে চাইছে ভিডিও দেখতে, চাইছে এই ধরনের ভিডিও চাইছে, তাহলে আমার একটু কি ইন্সপায়ার হতে পারি যে না চলো, একটা আগ্রহ আসে, তখন কাজ করার একটা মোটিভেট, যাকে বলে, মোটিভেট না হলে পরে কাজ করতেও তো ভালো লাগে না, না? তো যাই হোক, দেখো বন্ধুরা, আজকে আমি একটা নতুন স্টক নিয়ে একটু আলোচনা করবো, একটু অ্যানালাইসিস করবো। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ডেলি চার্টে টাইম ফ্রেমে আমি এই স্টকটাকে রেখেছি, চার্টটা খুলে রেখেছি। এসবিআই লাইভ, ঠিক আছে, এসবিআই লাইভ। চলো দেখিনি এসবিআই লাইভ, এর যে এটা দেখিনি একটু, টোটাল দেখাচ্ছে, এর ভলিউম দেখাচ্ছে প্রায় 10 লাখ 11 লাখের মতো ভলিউম আছে, বুঝতেই পারছো। হ্যাঁ, ভলিউম খারাপ না মোটামুটি। আর এটা কোন ক্যাটাগরি স্টক না, লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টক।
মানে বন্ধুরা আমি বেশিরভাগই কী করি, লার্জ ক্যাপ ক্যাটাগরি স্টকেতেই কাজ করি। খুব প্রয়োজন পড়লে যদি দেখি ভালো, যদি কোনো চার্টে যদি চার্ট যদি খুব ভালো দেখি, আমার যদি খুব ভালো লাগে, যদি দেখি যে আমার প্রসেস অনুযায়ী চার্টে দেখা যাচ্ছে ট্রেড করছে প্রাইস, তাহলে আমি সেক্ষেত্রে কখনো কখনো মিড ক্যাপ স্টকগুলোতেও কাজ করে থাকি। তো এক্ষেত্রে দেখো এটাও একটা লার্জ ক্যাপ স্টক ক্যাটাগরি। আর এই যে সেক্টর হচ্ছে ফাইন্যান্স এনবিএফসি সেক্টরের স্টক, ঠিক আছে? লং টার্মের জন্য এটা পজিটিভ দেখাচ্ছে, আর শর্ট টার্মের জন্য নেগেটিভ দেখাচ্ছে। বাদ বাকি আরও অনেক কিছু আছে, দেখতে পাচ্ছ 1 ইয়ারে 3.0% রিটার্ন দিয়েছে। সেক্টরটা রিটার্ন দিচ্ছে 11.39, মানে 93%। আর মার্কেট রিটার্ন মাইনাসে আছে 1.38%। যাই হোক, তো আরও অনেক কিছু আছে, আমি অত কিছু না ঘাঁটছি না বা বলছি না। তো মোটামুটি এই ব্যাপার, চলো চার্টে যাই। দেখো আমি ডেলি টাইম ফ্রেমের চার্ট খুলেছি বন্ধুরা। হ্যাঁ, তিনটে দেখো মেন আমি লাইন টেনেছি, দেখতেই পাচ্ছ। তোমাদেরও দেখিয়ে দেবো তিনটে মেন লাইন কেন, কী কারণে, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, প্রথমত আমি একটু অ্যানালাইসিস করি, বলে দিই যে এই লাইনগুলো কেন টেনেছি। নিচের লাইনটা দেখো বন্ধুরা, 1815, ঠিক আছে? এই হচ্ছে লেভেল। কেন এই লেভেল? একটা জিনিস লক্ষ্য করো, এই যে লেভেলটা দেখো, এই লেভেলটাকে দেখো কতবার দেখেছো সাপোর্ট নিয়েছে আর রেজিস্ট্যান্স নিয়েছে। দেখো এই যে ওপর থেকে যখন লাল হয়ে পড়ছে দেখো প্রাইস, দেখো এই লেভেলটাকে প্রথমে মানে সাপোর্ট নিচ্ছিল, তারপর সাপোর্ট ভেঙে নিচে চলে এলো, এসে এখান থেকে আবার দেখো রেজিস্ট্যান্স নিচ্ছে। তারপর আরেকটু এদিকে এসো, একটু জাস্ট একটু এদিকে এসো, দেখো দেখো এখানেও দেখো সাপোর্ট নিচ্ছে বারবার, দেখো এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলগুলো দেখো সাপোর্ট নিচ্ছে। যদি আরেকটু ব্যাকে যাও, বেশি ব্যাকে যাওয়ার প্রয়োজন নেই, তবু আমি একটু ব্যাকগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও দেখো বহুবার দেখো দেখো সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে। দেখো এই লেভেলটাতে আমি দেখলাম যে এই লেভেলটাকে মানে ফলো করে প্রাইস কিন্তু বারবার এই লেভেলটাকে 1815 লেভেলটাকে সাপোর্ট নিচ্ছে এবং রেজিস্ট্যান্স নিচ্ছে, সেই জন্য এই লেভেলটাকে আমি টেনেছি। তারপরে এইখান থেকে দেখো ঘুরে গিয়েছিল, দেখো এই 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 যখন এই 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 যে গ্রিন ক্যান্ডেলটা, হ্যাঁ, 6 দেখতে পাচ্ছ 2রা এপ্রিল 2026, এখান থেকে যখন সাপোর্ট নিয়ে আস্তে আস্তে উপরে উঠে এইখান থেকে রিটার্ন করলো, আবার মানে নিচের দিকে রিভার্স নিল। দেখো আমি তখন এখানে একটা লাইন টেনেছি, লেভেল টেনেছি, কারণ এখানে এখানে এইটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে লেভেলটাকে। দেখো এই লাল ক্যান্ডেলটা দেখো ওপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে চলে এসছে। দেখো এখানেও দেখো এই লেভেলটা আশপাশে এখান থেকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখো এইখানে দেখো সেম করেছে, দেখো সাপোর্ট নিয়েছিল, ভেঙে দিয়েছিল, কিন্তু সাপোর্ট নিল, আবার এই লেভেলটাকে সাপোর্ট নিল, আবার উপরে গিয়ে ক্লোজ করেছে। মোটামুটি দেখো দেখলেই বুঝবে যে এই লেভেলটাতে বহুবার প্রাইস সাপোর্ট নিচ্ছে এবং কী করেছে না রেজিস্ট্যান্স নিয়েছে। এরপরে লাইনটা আর একটা লেভেল যেটা টেনেছি সেটা হচ্ছে দেখো লাস্ট এই যে হাইটা মেরেছিল, এই হাইটা আমি একটা লেভেল টেনেছি। তারপরে দেখো একটু ব্যাকে যাই দেখি, আর ব্যাকে এমনি কিছু নেই, এটা লাস্ট হাই মেরেছে বলে আমি লাস্ট হাইতে গিয়ে একটা লেভেল টেনেছি। ওকে, অর্থাৎ এই যে তিনটে লাইন টেনেছি, এই তিনটে লাইনের মধ্যে এবার যেটা হচ্ছে বন্ধুরা, আমার যেন কোথায় মনে হচ্ছে, যে এই লেভেলটাকে যখন ও এই এই এখানে রেজিস্ট্যান্স নিয়ে, দেখো আমি একটা ট্রেন লাইন টেনেছি, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের একটা ট্রেন লাইন টেনেছি। এই ট্রেন লাইনটাকে দেখো দেখা যাচ্ছে দুবার সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? কীরকম? প্রথমে এখানে সাপোর্ট নিয়েছিল, এখান থেকে প্রাইস ওপরে উঠতে দেখো কোথায় চলে এলো, এখানে চলে এলো। এইখান থেকে আবার এই 1979 লেভেলে এলো, এখান থেকে আবার ঘুরে ও সোজা দেখো, হ্যাঁ, প্রায় 4টে ক্যান্ডেলের নিচে নেমে এলো, এসে আর কিন্তু নিচে নামেনি। এইখান থেকে ঘুরে গিয়ে এই দেখো এই যে গ্রিন ক্যান্ডেলটা করেছে, এই গ্রিন ক্যান্ডেল করে এই গ্রিন ক্যান্ডেলটাকে এখান থেকে উঠে গিয়ে আবার এখানে দেখো বারবার ইচ্ছে গত 4 দিন ধরে, লাস্ট চারটে ট্রেডিং সেশনে দেখো এই লেভেলটাকেই বারবার কী করছে, ধাক্কা মেরে উপরে ওঠার চেষ্টা করছে। অর্থাৎ এই লেভেলে এসে একটা রেজিস্ট্যান্স নিচ্ছে, প্রাইস কিন্তু নিচে আসছে, ঠেলে আবার উপরে উঠে যাচ্ছে, গিয়ে এই লেভেলটা উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু গত 4টে ট্রেডিং সেশনে দেখা যাচ্ছে যে এই লেভেলটার উপরে ঠিক ঠিক সেইভাবে সাস্টেন করতে পারছে না, অর্থাৎ বারবার নিচে চলে আসছে, ওপরে দাঁড়াতে পারছে না। কিন্তু আগের দিন বলতে এই যে 30 এপ্রিল 2026, দেখো এই দিন কিন্তু প্রাইস কী করলো, মোটামুটি ওপরে কিন্তু ক্লোজ দিল। আগের দিনও ওপরে ক্লোজ দিয়েছিল, এই দেখো এই ওপরে ক্লোজিং করেছিল এই লেভেলে, কিন্তু সঠিক হলো না, মানে কোনো রকমে যেন ওপরে দাঁড়িয়েছিল। সে আবার দেখো পরের দিন কী করলো, দেখো একেই দেখো মানে ওপেন হয়ে এই লেভেলটাতেই ওপেন হয়ে সোজা নিচে চলে এসেছিলো এতটা, এসে আবার উপরে উঠে গিয়েছিলো। তো যাই হোক, এবার একটু ভালো জায়গায় দেখা যাচ্ছে ক্লোজিংটা করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে ট্রেন লাইনটা আমি ড্র করেছি, এই ট্রেন লাইন দুটোকে কিন্তু ও সাপোর্ট নিচ্ছে। ওকে, তাহলে আমি যেটা দেখছি বন্ধুরা খুব একটা খারাপ না, আমার কোথাও মনে হচ্ছে এ এই যে এখান থেকে পড়েছিল না 1979 লেভেল থেকে, এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা এই স্টকটার মধ্যে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর ফাইন্যান্স এনবিএফসি মানে সেক্টরটা এই মুহূর্তে
খুব একটা খারাপ জায়গায় নেই, খুব একটা খারাপ জায়গা আমি দেখছি না, মোটামুটি রিকভার করার চেষ্টা করছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে, আমি এটা দেখেছি। মোটামুটি সেক্টরটা মোটামুটি খারাপ না। আমার প্রসেস অনুযায়ী আমি যে প্রসেসে কাজ করি দেখলাম আমার প্রসেসকে ফলো করছে প্রাইস, এবং মোটামুটি আমার যে সেট আপের যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলোকেও ফুলফিল করছে। তো আমার মনে হলো এই সেক্টরটা এখন হয়তো এখন বেশ কিছুটা উপরের দিকে আপসাইডে মুভমেন্ট দিতে পারে। এবং এর পাশাপাশি বন্ধুরা আমি আর একটা সেক্টরের কথা বলবো, সেটা হচ্ছে আইটি সেক্টর এতদিন কিন্তু নিচেতেই পড়েছিল। এবার কোথাও যেন মনে হচ্ছে আইটি সেক্টর এবার আপসাইড মুভমেন্ট দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তাই আমি কয়েকটা স্টকে ফলো করেছি, স্টকগুলোর মধ্যে একটা ভালো হালচাল হচ্ছে আপসাইডের দিকে। তো যাই হোক এই স্টকটার কথা আমি এখন বলছি। তো ফাইন্যান্স বেসড সেক্টরটা তোমরা দেখতে পারো, একটু তোমরাও নিজেরাও একটু সার্চ করে দেখে নিতে পারো। হ্যাঁ, কেমন আছে স্টকটা, মানে সেক্টরটা কীরকম আছে না আছে, কী অবস্থা, তোমাদের কী মনে হচ্ছে, তোমরা তোমাদের মতো করে একটু অ্যানালাইসিস করে নিও। তো আমার মনে হচ্ছে বন্ধুরা, এইবারে এই স্টকটা এসবিআই লাইফ, এই স্টকটা একটা মুভমেন্ট দিতে পারে, একটা ভালো পারফরমেন্স দিতে পারে আপসাইডে, এবং যেটা এই 1979 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, তাই আমি যদি কম বেশি করে এখানে এন্ট্রি নিই, 1819-এর আশপাশে আমি যদি এন্ট্রি নিই, এখন 1819-এ চলছে, 1815 থেকে 19-20 এরকম এর মধ্যে কোথাও যদি আমি এন্ট্রি নিতে পারি, তো আমার মনে হয় এই যে লেভেলটা, এই যে লেভেলটা 1761 থেকে আর 1727, এই 1727 থেকে 1761, হ্যাঁ, এই দুটো হচ্ছে খুব ভাইটাল লো। ঠিক আছে, এইখানে যদি আমি এসএল লাগিয়ে আমি যদি এই 1815 থেকে 1820-22-এর মধ্যে যদি এতে এন্ট্রি নিতে পারি, হ্যাঁ, মোটামুটি আর 1979 পর্যন্ত টার্গেট আমি ধরতেই পারি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, যেটা আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, কি এগুলো যে যার নিজস্ব অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। আমি যেমন অ্যানালাইসিস করছি, আমার যেরকম মনে হয় আমি সেইভাবে এসএল ধরি এবং সেইভাবে টার্গেট নিই। ধরো এত অবধি 1979 অবধি টার্গেট ধরছি, মানে এই নয় যে আমি পুরোপুরি এত অবধি বসে থাকবো। আবার বলছি, আমি কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কাজ করি। ঠিক আছে, 4%, 5%, 7%, 8% পর্যন্ত আমি কিন্তু এসএল নিই, অর্থাৎ রিস্ক নিই। এটা দেখতে হবে। সবাই হয়তো 4%, 8% নাও নিতে পারে, কেউ হয়তো 1%, 1.5%, কেউ 2%, কেউ 2.5%, কেউ 3% হতেই পারে। যার যেরকম ক্ষমতা সহ্য করতে পারবে লস, সে ততটাই কিন্তু মানে এসএল ধরবে। কিন্তু বন্ধুরা, আমার একটা হিসাব আছে, যেটা হচ্ছে আমি একটা ঠিকঠাক পয়েন্টকে লক্ষ্য করে কাজ করি পার্সেন্টেজ ওয়াইজ, এবং সেটাকে পার্সেন্টেজ ওয়াইজ ধরে নিই। যেমন এটা একটা ভালো পয়েন্ট, এখানে দেখো কী করলো, এই যে ট্রেন লাইনটা আমি টেনেছি, এই ট্রেন লাইনের এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট নিয়েছিল প্রাইস এখানে এসে, তারপরে এখানটায় এসে ট্রেন লাইনের এই জায়গাটা এসে সেকেন্ড সাপোর্ট নিচ্ছে। তো আমি সেকেন্ড সাপোর্টটাকেও আমি এসএল ধরতে পারি। এবার লাস্ট যেটা ফার্স্ট সাপোর্ট নিয়েছিল, এখানটাও আমি এসএল ধরতে পারি। তো আমি যদি এটা, যেহেতু আমি ডেলিভারিতে করছি, ধরো 15 থেকে 1 মাসের জন্য ডেলিভারিতে করছি, সুইং ট্রেড হিসেবে আমি কাজ করছি, তাহলে আমি অবশ্যই একটু যেখানে স্ট্রং আমার মনে হচ্ছে যে এই জায়গাটা এসএল ধরলে ভালো হবে, আমি সেই জায়গাটাতেই এসএল ধরি। এসএল যদি বড় হয়, সেখানে আমি কী করি, তখন রিস্ক ম্যানেজমেন্টটাকে আমি অবশ্যই ফলো করি, এবং আমি কোয়ান্টিটি সাইজ তখন কী করি, কমিয়ে দিই। ওকে, আমি যদি এমনি যদি এসএল ছোটো হয়, কোয়ান্টিটি সাইজ তাহলে একটু বাড়বে। আমি যদি এসএল একটু বড় ধরি, তাহলে অটোমেটিক্যালি রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য আমাকে কোয়ান্টিটি সাইজ কমিয়ে আনতেই হবে। তো আমি এগুলোকে ফলো করি, আমার রুলসগুলোকে আমি ফলো করি, মেনে চলি। তাতে প্রফিট কম হচ্ছে কি বেশি হচ্ছে আমি দেখি না, আমি রুলসটাকে ফলো করি। তো সেক্ষেত্রে আমি যেমন এখানটা যদি ট্রেড নিই, যেটা আমি বললাম 1815 থেকে 20-22-এর মধ্যে যদি আমি পেয়ে যাই, তো আমি এটাতে এন্ট্রি নেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং আমার এসএলটা থাকবে অবশ্যই এই যে লাস্ট, এই যে ফার্স্টে যে এই যে লোটা গ্রিন কালারে, এই যে 2রা এপ্রিল যে লোটা দেখা যাচ্ছে ট্রেন লাইনের, এই ফার্স্ট এই লোটাকে আমি ফলো করব। অর্থাৎ 1725 বা 24-এ আমি এসএল মেরে রেখে দেবো। 1724-25 একটা এসএল আমি মারবো, এসএল ধরবো। আর আমার টার্গেট, এবার টার্গেটটা বলি বন্ধুরা, টার্গেট এই যে 1979 টার্গেট আছে, আমি কি বললাম, পার্সেন্টেজ ওয়াইজ আমি ধরি। আমি যদি দেখি যে আমি যেদিনকে এন্ট্রি নিয়েছি স্টকটার মধ্যে, এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখা গেল যে স্টক আমাকে 2% কি 3% প্রফিট দেখাচ্ছে, তো বন্ধুরা সিরিয়াসলি বলছি, আমি কিন্তু আর বসে থাকবো না। পার্সেন্টেজ ওয়াইজ হলে একদিনেই যদি আমি 2%-এর উপর মানে প্রফিট দেখি, তাহলে আমি অবশ্যই প্রফিটটা বুক করি। সেটা ইন্টারডে হলেও হোক, তাতে কোনো যায় আসে না, কিন্তু আমি প্রফিট বুক করি। কারণ প্রচুর ইনভেস্টরকে আমি দেখেছি বন্ধুরা, প্রচুর বড় বড় ট্রেডারদের আমি ফলো করি, আমি দেখেছি যে যারা প্রচুর টাকা ইনভেস্ট করে, প্রচুর ক্যাপিটাল ইনভেস্ট করে, এবং পার মান্থলি তারা একটা ট্রেড থেকে তার টোটাল ক্যাপিটালের ওপর মানে ম্যাক্সিমাম 2% তারা মানে প্রফিট আশা করে, প্রফিট ধরে। অর্থাৎ তারা, আমি মনে করি যে এত বড় ট্রেডার যারা এবং যারা ইনভেস্টর যারা মান্থলি 2%, এবং অনেকেই আছে আরও কম ধরে। আমি তাহলে কেন 10%, 5%, 4%-এর জন্য বসে থাকবো? যেখানে যেখানে আমি দেখতে পাচ্ছি আমার স্টক আমাকে এন্ট্রি নেওয়ার সাথে সাথে একদিনে কিংবা দুদিনে কিংবা 3 দিনের মধ্যেই 2%, 3%, 4% আমাকে প্রফিট দেখাচ্ছে, সেখানে আমি কেন বসে থাকবো, তাই না?
আমি কি করব যদি বড় প্রফিট নেওয়ার ইচ্ছে থাকে, কারণ আমি যেমন ধরেছি যে ১৯৭৯ অব্দি যেতে পারে। তা আমি এই পর্যন্ত যদি মনে করি নেব, তাহলে আমি এখানে একটা কাজ অবশ্যই করব। সেটা হচ্ছে কি না আমি এসএলকে ট্রেল করব। অর্থাৎ যখনই ৪% ৩% আমাকে প্রফিট দেখাবে, আমি অন্তত আমার মানে কেনা দাম থেকে মানে বাইং প্রাইস থেকে 2% যেখানে আমার প্রফিট দেখাচ্ছে 2% এর উপরে আমি এসএলকে ট্রেল করে নিয়ে যাব। অর্থাৎ যদি আমার এসএলকে হিটও করে দেয়, হ্যাঁ? তখন দেখা গেল ৩% ৪% চলছে। হ্যাঁ, যদি এসএল আমাকে হিটও করে দেয়, তাহলে আমি 2% মিনিমাম 2% তো ঘরে নিয়ে ঢুকতে পারবো। স্টকটা তো আমার প্রফিটেবল স্টকটা তো বা ট্রেডটা তো আমার আর লসে কনভার্ট হবে না নিশ্চয়ই। তাহলে এইভাবে আমি বড় প্রফিট ১৯৭৯ যে আমার টার্গেট আছে এই যে কালো লেভেল আমি এই পর্যন্ত যেতে পারি। এই এসএলকে ট্রেড করে। কিন্তু আমি কখনই একটা ভালো প্রফিট যদি আমাকে ২-১ দিনের মধ্যে দিয়ে দেয়, আমি সেই প্রফিটটাকে হাতছাড়া করব না। তো যাই হোক, কারণ আরো অনেক স্টক আছে, আমি যেকোনো কোনো স্টকে আমি ঢুকে যাব। আমি তো ইনভেস্টর নই যে আমি ৪ বছর ৫ বছর ধরে ফেলে রেখে দেবো, বা আমি আমি তো আর শর্ট টার্ম বা মিড টার্ম করছি না যে ৩ মাস ৪ মাস ধরে বসে থাকবো একটা ট্রেডিং এর জন্য। আমি কিন্তু সেটা করি না। আমি সুইং ট্রেড করি। মোটামুটি একদিন থেকে যেদিনকে ট্রেডে এন্ট্রি নিই সেদিন থেকে ১৫ দিনের মধ্যেই চেষ্টা করি আমার লাভ হোক লস হোক মোটামুটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। সুইং ট্রেডে এটাই নিয়ম, আমার মনে হয় এটাই করা উচিত। এটা আমার মনে হয়। তো বন্ধুরা আমি এইভাবে করি। আজকে এই স্টকটা সম্বন্ধে বললাম যে আমার ভালো লাগছে, খারাপ লাগছে না। ভালোই দেখো কনসলিডেশন করছে। একটা সাপোর্টও নিয়েছে, একটা ট্রেন্ড লাইনও তৈরি হয়েছে। তো এইটাতে আমি মোটামুটি আমি একটু আশাবাদী এই স্টকটাতে। প্লিজ তোমাদেরকেও আমার রিকোয়েস্ট, তোমরা যারা শেখার চেষ্টা করছো, নতুন যারা শেখার চেষ্টা করছো, নিজেরা এনালাইসিস করছো এবং আমার ভিডিও হয়তো ফলো করো তোমরা। আমার আমি তাদেরকে অনুরোধ করব যে প্লিজ তোমরা এই স্টকটা নিয়েও ফলো করো। যেমন ফলো করছো ফলো করো এবং লাইভ মার্কেটে দেখো স্টকটা কি করছে। তোমরা তোমাদের মতো করে এনালাইসিস করো। দেখো যে আমি যে এনালাইসিসটা করলাম তোমাদের সঙ্গে আমার ভিউটা যে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে এই কনটেন্টটাকে, সেটা সঠিক কতটা সঠিক হচ্ছে, আমার এনালাইসিস কতটা সঠিক, ঠিক কিনা। যদি তোমাদের কিছু বলার থাকে, কোনো সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই ভিডিও মানে কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? জানাতে পারো। সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি আবার একটা ভিডিও করব, সেটা নিয়ে আলোচনা করা যেতেই পারে। ঠিক আছে? আর দেখো আমি ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করলাম এই স্টকটা নিয়ে। আর আমি এইভাবে মাঝে মধ্যেই, রেগুলার হয়তো সম্ভব হবে না, মাঝে মধ্যেই একটা করে স্টক নিয়ে আসবো বন্ধুরা। এইভাবেই আমি নিজে শেখার চেষ্টা করছি এবং কীভাবে আমি নিজে শেখার চেষ্টা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের মনে হয় যে এই স্টকটা থেকে তোমরা উপকার হচ্ছে, তোমাদের কিছু শিখতে পারছো, তাহলে আমি খুশি হব। প্লিজ তার জন্য একটা লাইক, অন্তত কমসে কম একটা লাইক তো অবশ্যই দিও। আর যারা চাইবে তারা কমেন্টও করতে পারো। যারা একেবারেই নতুন দেখছেন বা দেখছো তাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা আজকে তো এখানেই ভিডিওটা শেষ করি তাহলে। একটা স্টক নিয়ে আলোচনা তো করলাম। আর আইটি সেক্টরটার ব্যাপারে আমি একটু তোমাদের বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে শুরুতে, যে আইটি সেক্টরটা আমার খুব ভালো লাগছে। আইটি সেক্টরটা আমি ঘেঁটেছি, দেখেছি। ওটা আইটি সেক্টরটাও দেখলাম বেশ ভালোই চার্ট তৈরি করেছে। আমার মনে হচ্ছে সেক্টরটা আপসাইড মুভমেন্ট দিতে পারে, দেবে বলেই মনে হচ্ছে, তার প্রস্তুতি নিচ্ছে। যদি সেক্টরগুলো ঠিকঠাক চলে, কোন সেক্টরটা ভালো চলছে এখন মার্কেটে, কোন সেক্টরটা ট্রেন্ডিং আছে, তাহলে সেই ট্রেন্ডিং সেক্টরে যদি কোনো ট্রেন্ডিং স্টকেতে আমরা ট্রেড করতে পারি, আমার মনে হয় সেই স্টকগুলো অবশ্যই আমাদেরকে প্রফিট দেবে। তো আমার সেটাই মনে হয়, আমি তাই করি। তো আমি একটা করে স্টকে এন্ট্রি নিই, একসাথে ২টো ৩টে ৪টে স্টক, বা আমি পোর্টফোলিওকে বাড়াবার চেষ্টা করি না বন্ধুরা। যে আমি প্রচুর পোর্টফোলিও বানিয়ে নিলাম, আমি কি পোর্টফোলিওতে আমার ১০ ১৫টা ২০টা স্টক রইলো না, আমি মোটেই তা করি না। আমি এখন শেখার চেষ্টা করছি, একটা স্টকেতে আমি যাই। আমার টোটাল যা ক্যাপিটাল, আমি আমার টোটাল ক্যাপিটালের উপর একটা পার্সেন্টেজ 2% ধরে নাও, 2% আমি রিস্ক নিই, তার উপর আমি কাজ করি। আর আমার প্রফিটটাকে পার্সেন্টেজ হিসেবে, আমার যা এসএল ধরা থাকে পার্সেন্টেজ হিসেবে, তার টু 1 টাইম, মানে হয় 1:1 বা 1:2, এর বেশি আমি কিছু করি না। যদি বা ভালো দেখি কিছু, যদি দেখি যে না ট্রেডটা খুব ট্রেন্ডিং আছে, স্টকটা ট্রেন্ডিং স্টক, ওপরে যাচ্ছে, কাজ করছে, তাহলে আমি এসএলকে টেল করতে থাকি, ওপরে একটু করে এসএলকে ওঠাতে থাকি। এইভাবেই ট্রেড করি। আর বন্ধুরা আশা করছি এবার থেকে আমি রেগুলার চেষ্টা করব তোমাদের একটা করে ভিডিও আনতে। এরকম স্টক অ্যানালাইসিস যারা চাইবে, আমাকে অন্তত জানিও তোমাদের ভালো লাগছে কিনা, তাহলে আমি এরকমভাবে খুঁজে তোমাদের জন্য একটা করে স্টক অ্যানালাইসিস করব। আমি আমার ভিউটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তোমাদের মতো করে অ্যানালাইসিস করো। আর প্লিজ আরেকবার পরিষ্কার করে দিই, এটা কোনো রেকমেন্ডেশন নয়, কোনো রকম কোনো টিপস প্রোভাইড নয়, শুধুমাত্র লার্নিং পারপাসে আমি আমার এই কনসেপ্ট, আমার এই ভিডিও। সো প্লিজ তোমরা যারা দেখছো তারা নিজেদের মতো করে চেষ্টা করো, অ্যানালাইসিস করো, অবশ্যই ইমপ্লিমেন্ট করো। চলো তাহলে আজ এখানে ভিডিওটা শেষ করছি। আর বন্ধুরা এই যে ঘুরতে যাওয়ার ব্যাপারটা তোমাদের বললাম, যার জন্য আমি ওই ৫-৭ দিন অফ ছিলাম, কোনো ভিডিও আপলোড করতে পারিনি। দুর্দান্ত একটা জায়গা ঘুরে এসেছি, সুপারব জায়গা, খুব সুন্দর জায়গা। আমার খুবই ভালো লেগেছে। আমি আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি এগুলো আপলোড করি। তো আমি কখনো আমার তোমাদের এই চ্যানেলটাতে, বিগিনার বিকাশ চ্যানেলে, আমার ওই ভিডিওর
বা মানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই দেখো চ্যানেলটা, আমার ঘুরতে যাওয়া ভিডিওগুলো দেখো, ব্লগগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক দিও। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করি, আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা স্টক নিয়ে, স্টক অ্যানালাইসিস নিয়ে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।